আমরা আশা করব আসিফ মাহমুদ সজীব ভাইয়ের সাথে আমাদের এই পথ চলা পুরাতন দিনগুলোর মতোই সামনের দিনগুলোতেও আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য সেটা বাস্তবায়নে সহায়ক হবে এবং আসিফ মাহমুদ সজীব ভাইয়া তার যে রাজনৈতিক দক্ষতা তিনি এর আগেও দেখিয়েছেন সেটা তিনি ধরে রেখে বাংলাদেশের মানুষকে একটি সুন্দর সমৃদ্ধ পরিবেশ উপহার দিতে পারবেন। আমাদের আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভায় যেটি অনলাইনে অনুষ্ঠিত হয়েছে, সেই জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক আমরা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্রের দায়িত্ব দিচ্ছি। দায়িত্ব প্রদান করা হয়েছে এবং আপনারা জানেন যে এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে এবং এই নির্বাচনকালীন সময়ে এই নির্বাচনী কর্মযোগ্য এগুলো ভার এবং আমি এই সময় সংগঠনটাকে ধরে রাখার জন্য জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণঅভ্যুত্থানের পক্ষে কণ্ঠস্বর হয়ে উঠতে পারে সেজন্য তিনি কাজ করবেন। এবং এ কারণে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে নির্বাচন পরিচালনা কমিটি সেটার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের যে নির্বাচন পরিচালনা কমিটি হয়েছিল যেটার প্রধান নির্বাচনে দায়িত্ব ছেড়ে দিয়েছেন এবং আমরা আসিফ মাহমুদের কাছে এই পুরো দায়িত্ব হস্তান্তর করছি এবং এই পুরো কমিটিটা পুনর্গঠন হবে। যারা নির্বাচন করবে না এই সময়টাতে সংগঠন এবং নির্বাচনের কাজে মনোনিবেশ করবে তাদেরকে নিয়ে আসিফ মাহমুদ সজীবকে এই পুরো দায়িত্বটা নির্বাচন নেতৃত্ব দিবেন দলের পক্ষ থেকে। আমরা এর পাশাপাশি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আমাদের যে রাজনৈতিক পরিষদ নীতি নির্ধারণী আমাদের যে বডি রয়েছে সেটার অন্তর্ভুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করেছি আমাদের জরুরি সভায় এবং পরবর্তীতে আমরা সাধারণ সভায় এটি আমরা সকলের কাছে আমরা সেটা রেটিফাই করে নিব এবং আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমরা বাকি কাজ সম্পাদন করব। আমরা এই মুহূর্তে আমরা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া থেকে আমরা আবারও তাকে স্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তিনি তার যে দক্ষতা প্রজ্ঞা আমাদের এই দলে এসে যোগদান করেছেন এবং এটাই জন আকাঙ্ক্ষা ছিল। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা সবাই চেয়েছে যে এনসিপিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যোগদান করবেন এবং নেতৃত্ব দেবেন। এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন জনাব আসিফ মাহমুদ। আসিফ ভাই, আসিফ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আসিফ ভাই, আসিফ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আসিফ মাহমুদের আগমন শুভেচ্ছা স্বাগত। ছাত্র শিবিরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এনসিপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নামাজ বলুন তো। উপস্থিত জাতীয় নাগরিক পার্টি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সামনে আসুন আমাদের সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সকলকে শুভ অপরাহ্ন এবং আসসালামু আলাইকুম। আজকে আমার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ দিন, একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে হয়েছে। আমরা ইতিমধ্যে আপনারা জানেন 2024 সালের গণঅভ্যুত্থানে আমাদের প্রায় 1400 সহযোদ্ধা শহীদ হয়েছেন, আহত হয়েছেন প্রায় 30,000-এরও অধিক সহযোদ্ধা। বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হয়ে থাকবে এই গণঅভ্যুত্থান, যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে এবং তারপর আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের যেই পথ চলা সেই পথ চলায় অগ্রসর হচ্ছি। গত গণঅভ্যুত্থানের পরের সময়টা এই ট্রানজিশন পিরিয়ড বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সামনে জাতীয় নির্বাচনও সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার গঠনের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই সময়ে এছাড়াও আপনারা জানেন কিছুদিন আগে আমাদের একজন সহযোদ্ধা শরীফ ওসমান হাদি
গুলিবিদ্ধ হয়েছেন এবং শহীদ হয়েছেন। আমি মনে করি যে জুলাই গণঅভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকা এবং ঐক্যবদ্ধ রাখা সমানভাবে গুরুত্বপূর্ণ, এবং একই সাথে এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, শহীদদের এবং শহীদদের পরিবারের আহতদের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যারা রাজপথে নেমে এসেছিলেন জীবনের তোয়াক্কা করে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। সেই জায়গা থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আজকে যোগদান করছি এবং আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমি মনে করি যে আমার একজনের সংসদে যাওয়ার থেকে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদের আরো অসংখ্য সংখ্যায় সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি আমি অবদান রাখতে পারি, আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, তাহলে এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না। এবং এই নির্বাচনে যেহেতু আজকে যেই নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ছিল, সবাই নমিনেশন জমা দিয়েছেন, আমরা প্রত্যাশা করি খুবই সুষ্ঠু এবং নিরপেক্ষতার সাথে কোনো ধরনের হানাহানি ছাড়া আমরা এই গণতান্ত্রিক উত্তরণকে সফলতার সাথে বাংলাদেশ অতিক্রম করতে পারবে। এবং এই গণতান্ত্রিক উত্তরণের পক্ষে আমি কাজ করে যাব। এবং একই সাথে আপনারা জানেন এই নির্বাচনে দুটি ব্যালট থাকবে। এখানে আমি মনে করি যে আপনারা একটি ব্যালটে এমপি নির্বাচন করবেন, সরকার নির্বাচন করবেন। সেই সরকার এবং এমপি থাকবে 5 বছর। তারা তাদের কমিটমেন্ট রাখবে কি রাখবে না সেটা আমরা জানি না। তবে আপনারা যদি গণভোটে হ্যাঁ ভোট দিয়ে নির্বাচিত করেন, এই সংস্কারের মাধ্যমে বাংলাদেশ আমি মনে করি যে 100 বছর এগিয়ে যাবে। এবং একই সাথে আমি আমার যে দায়িত্ব পেয়েছি দলের পক্ষ থেকে, একই সাথে আমার সহযোদ্ধাদেরকে নির্বাচিত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। এবং একই সাথে গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব। আপনাদের সকলকে জাতীয় নাগরিক পার্টির এবং সহযোগী অঙ্গ সংগঠনের যারা আছে সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং সাংবাদিক বন্ধুগণ যারা অত্যন্ত শর্ট নোটিসে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়েছেন। পরিষ্কার করলেন, আমরা পরিষ্কার করলাম যে আমাদের এই নির্বাচনকালীন সময়ে আমাদের কাউকে না কাউকে এই সময়টা কিন্তু এই দায়িত্বটা পালন করতে হবে। যিনি নিজে নির্বাচন করবেন তার পক্ষে কিন্তু এই পুরা কর্মযোগ্যতা পালন করা সম্ভব না। এবং সচিব ভূয়া নিজে নির্বাচন না করে সেই দায়িত্বটা পালন করছেন এবং দলের পক্ষ থেকে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে তার যে আসনগুলোতে আমরা যে 47টা নমিনেশন পেপার প্রার্থী হয়েছে সেটা হয়তো আপনারা সাউন্ড আসতেছে না পিছে। দেখেন এনসিপি সারা দেশে নেতাকর্মীরা এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করবে, কাজ করবে এবং জোটের পক্ষ থেকে যেই প্রার্থী থাকুক না কেন আমরা তার পক্ষে সবাই মিলে কাজ করব। এবং এটা দলের স্বার্থে এবং এই সময়ে আমরা যে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি সেটা আমাদের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই
ফলে দলের স্বার্থে এবং এই সময় রাজনীতির বৃহত্তর স্বার্থে সবাই এই বিষয়টা মেনে নিবে এবং তাদের যে ব্যক্তিগত আত্মত্যাগ তারা করেছেন সেটা দল অবশ্যই পরবর্তীতে মূল্যায়ন করবে। আর আমাদের 47টা সাবমিট হয়েছে, এটা আমাদের আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি, সেটা আমরা কিছুটা বাড়িয়ে সাবমিট করেছি। এটা আমাদের যেহেতু অনেকেরটা বাতিল হতে পারে, অনেক ভুল ত্রুটি থাকতে পারে, এটা আগামী কয়েকদিনের মধ্যেই এটা আলাপ আলোচনার মাধ্যমে এটা চূড়ান্ত হয়ে যাবে যে এনসিপি কয়টি আসনে তার প্রার্থী দিচ্ছে এই আসন সমঝোতা। সবাইকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله العظيم আজকে আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় আল্লাহর এক প্রিয় বান্দা, আমাদের দৃষ্টিতে দেখা আল্লাহর হুকুম হাকামগুলো ভারতের পক্ষে তিনি সর্বোচ্চ সাধ্যমতো চেষ্টা করেছেন পালন করার গোলাম। আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছেন মরহুম ফারুক আহমেদ মাস্টার। আমরা আমাদের শ্রদ্ধাভাজন মরহুম ফারুক আহমেদ মাস্টারের জন্য উপস্থিত আজকে এই সালাতুল জানাজায় তার পরিবারের শোকাহত সন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন আমার সম্মানিত মুসলিয়ান একরাম এলাকাবাসী। আমি আপনাদের কাছে শুধু এতটুকু বলি, আমরা যতটুকু জেনেছি আমাদের শ্রদ্ধেয় মরহুম ফারুক আহমেদ মাস্টার অত্যন্ত ভালো মানুষ হিসাবে তিনি জীবনযাপন করার চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা তার সমস্ত নেক আমলগুলো কবুল করুন। আমিন। মানুষ হিসাবে তিনি কি ভুল করেছেন এটা আমরা যতটুকু না জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সবটুকু জানেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে তিনি গফুর, তিনি গফফার, তিনি রহিম, তিনি রহমান। আমাদের শ্রদ্ধেয় ফারুক আহমেদ মাস্টার ভাইকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। আমিন। দুটো কথা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, তিনি একজন শিক্ষক ছিলেন। শিক্ষকতার পেশা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গর্ব করে বলতেন, বুইস্তু মুআল্লিমান, আমি নবী হিসেবে এসেছি, রাসূল হিসেবে এসেছি, এটা ঠিক, কিন্তু আমার আরেকটা পরিচয় আছে, আমাকে আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। শিক্ষকতার এই মহান পেশায় যারা নিজেদেরকে নিযুক্ত করেন তাদের জীবনের এমন অনেক আমল থাকে যে আমলগুলো তিনি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরও তার বিতরণ করা জ্ঞান কিয়ামত পর্যন্ত এগুলো সাদাকায়ে জারিয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে, দয়া করে আল্লাহ আমাদের ফারুক আহমেদ মাস্টারকে আপনি তার এই জ্ঞান বিতরণের সমস্ত আমলগুলো, বিশেষ করে তার পরিবারের সদস্যবৃন্দ অত্যন্ত ধার্মিক পরিবার হিসাবে পরিচিত, তাদেরও আমলগুলো কিয়ামত পর্যন্ত এগুলো সাদাকায়ে জারিয়া হিসাবে তার আমল নামায় আল্লাহ আপনি যুক্ত করে দিয়েন। দ্বিতীয়, আপনারা একটা কথা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর একটা চমৎকার উদ্ধৃতি আছে, যে সমস্ত আল্লাহর বান্দা বান্দি দীর্ঘদিন অসুস্থ থাকার পর আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে যখন তুলে নিয়ে যান, আল্লাহর পরিকল্পনা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর পরিকল্পনা হচ্ছে আল্লাহ তার ওই বান্দা বান্দিকে এত ভালোবাসেন যে তার গুনাহগুলো, এই কষ্ট, এই রোগ ব্যাধি, এই দুঃখ দুর্দশার মধ্য দিয়ে এমন ভাবে পরিষ্কার পাক সাফ করে দেন যে সে একজন বেগুনাহগার মাসুম নবজাতকে পরিণত হয়ে যায়। আমার ভাইয়েরা, আমরা তো অনেক সময় অধৈর্য হয়ে যাই, মনে করি আহারে এত কষ্ট পাচ্ছে লোকটা, আল্লাহ তাআলার কোনো ফয়সালা নাই, আল্লাহ তাআলা দেখছেন না, আমরা দোয়া করছি কবুল হচ্ছে না, অথচ আল্লাহ চাচ্ছেন তার সমস্ত গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতের উপযুক্ত করে দুনিয়া থেকে নেওয়ার জন্য। আমার মন বলে, আমি যতটুকু শুনেছি জেনেছি ওনার সম্পর্কে, আমি যতটুকু জানি, আমার মন বলে আপনারাও নিশ্চয়ই বলবেন আল্লাহ তাআলা ওনার গুনাহগুলো মাফ করে ওনাকে জান্নাতবাসী হিসাবে কবুল করবেন। সম্মানিত ভাইয়েরা, সব শেষ, আমাদের জন্য কি? আমরা সালাতুল জানাজায় এসেছি,
এটি ফরজে কেফায়া। কিন্তু যে সালাতুল মাগরিব আমরা পড়েছি এটি ফরজে আইন। যে সালাতুল ইশা আছে সেটি ফরজে আইন। যে সালাতুল ফজর, যে সালাতুল জোহর, যে সালাতুল আসর, এটি আমাদের প্রত্যেকের জন্য। শুধু তাই না, কবরে রাখার পর সহিহ হাদিসগুলোতে পাওয়া যায় সব প্রথম হিসাব দিতে হবে তার সালাত সম্পর্কে। যে সালাত সে রেখে এসেছে সেই সালাত সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। এই সালাতুল জানাজা আসার মধ্য দিয়ে আপনাকে মনে করিয়ে দেওয়া হয় যে সালাতুল জানাজা এসেছে এটি ফরজে কেফায়া, তোমার জন্য এক সালাত আছে সালাতুল ফরজে আইন, সেটি তুমি 5 ওয়াক্ত জামাতের সাথে মসজিদে আদায় করার তৌফিক তোমার হয় কিনা। ভাইয়েরা, আজকে আমরা একটু ওয়াদা করে যেতে চাই, পারবো ইনশাল্লাহ সবাই? ইনশাল্লাহ। আল্লাহ আপনি আমাদের মেহেরবানি করে কবুল করুন। আল্লাহ 5 ওয়াক্ত সালাত নামাজি না বানাই আপনি আমাদেরকে মৃত্যু দিয়েন না। আল্লাহ আমার ভাইরা, আল্লাহ এটা নিষেধ করেছেন। আমি আর লম্বা করছি না কথা। আল্লাহ কোরআনে কত সতর্ক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাবটা এরকম যে আল্লাহ মৃত্যু আপনার হাতে রেখেছেন, আল্লাহ আপনাকে মৃত্যুবরণ করতে নিষেধ করছেন। অবস্থাটা এরকম বোঝা যায় যে মৃত্যু বোধহয় আপনার হাতে। আসলে কি মৃত্যু আমাদের হাতে? আল্লাহ বলছেন ওয়া লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে নিজে মুসলমান না হতে পারো। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মুসলিম? মুসলমান কাকে বলে? আসলিম তাসলিম, যে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে। যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সে অন্যের কাছে আত্মসমর্পণ করে না। যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সে শয়তানের কাছে আত্মসমর্পণ করে না। আমরা আজকে এখানে যারা আছি আমরা প্রকৃতপক্ষে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা অবস্থায় যদি মৃত্যুবরণ করতে পারি, আল্লাহর ঘোষণা, আমাদের ফারুক আহমেদ মাস্টার ভাই সহ আমরা দোয়া করি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার গোলাম হও, আমার দাস হও, ডাক্তার ইঞ্জিনিয়ার হও তা না, বলা হয়েছে গোলাম হও, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আসুন আমাদের শ্রদ্ধেয় ফারুক আহমেদ মাস্টার ভাইয়ের জন্য, তার পরিবারের জন্য দোয়া করি। তারা ধৈর্য ধারণ করছেন, উত্তম ধৈর্য ধারণ যদি তারা করতে পারেন, হাদিসের বর্ণনা হচ্ছে আমাদের মরহুম ফারুক আহমেদ মাস্টার শুধু জান্নাতি পাবেন না, তার পরিবার যদি ধৈর্য ধরে আল্লাহর প্রতি ফয়সালায় সন্তুষ্ট থাকতে পারেন, আল্লাহর প্রতি তারা শুকরিয়া আদায় করতে পারেন, তাহলে আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে ফরমান যে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করার পরও শুধু ধৈর্য ধারণ করার কারণে বাইতুল হামদ নামক একটা আলাদা ঘর তাকে দান করবেন। আসুন সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি শফিকুল ইসলাম মাসুদ, আপনাদের সন্তান, আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের ছোট ভাই দোয়া চাই, আমিও যেন আল্লাহর একজন প্রকৃত গোলাম, আল্লাহর একজন প্রকৃত দাস, আল্লাহর একজন প্রকৃত বান্দা হিসাবে আমি আপনাদের মতো জীবন যাপন করে আল্লাহর গোলাম হয়ে আমরা সবাই জান্নাত উপযোগী হিসাবে দুনিয়া থেকে কালিমা পড়তে পড়তে বিদায় নিতে পারি। সকলে বলে কলেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।